ইউরোপ বিশ্বের যে কোনো পর্যটকের কাছেই স্বপ্নের গন্তব্য। তবে ইউরোপের দেশগুলোর মধ্যে পর্যটকদের পছন্দের তালিকায় উপরের দিকেই থাকা অন্যতম একটি দেশ ইতালি, যার অপরূপ রাজকীয় পর্বত, চমৎকার স্থাপত্য, স্মৃতিস্তম্ভ, ঐতিহ্যবাহী স্থান, আধুনিকতা, উন্নত জীবনধারা, নৈসর্গিক স্থান, সমুজ্জ্বল উপকূল রেখা, সংস্কৃতি, ওয়াইনসহ তৃপ্তিপ্রদ খাবারের জন্য বিখ্যাত দেশটি। মূলত ইতালির মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে পর্যটকদের মন ছুঁয়ে যায়। স্থাপত্যে ভরপুর রোমান সাম্রাজ্যের সৌন্দর্যের স্মৃতির অন্যতম নিদর্শন ইতালি, যার টানে প্রতি বছর লাখ লাখ পর্যটক ছুটে আসেন এই ইতিহাসের নগরীতে। কয়েক হাজার বছরের পুরনো ইতিহাসের পথ ধরে হাঁটতে ভীষণ ভালো লাগা কাজ করে যে কারো মনেই। ট্রাভেল অ্যারাউন্ডের তৃতীয় পর্বটি নির্মাণ করেছি ইতালির রাজধানী রোম নিয়ে। ইতিহাসের নানা পথ ধরে হাঁটতে হাঁটতে তুলে ধরতে চাই রোমান সাম্রাজ্যের ইতিহাস, ঐতিহ্য। বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম একটি নিদর্শন ইতালির রোমের এই কলোসিয়াম। এই কলোসিয়ামটি দেখতে সারা পৃথিবী থেকে লাখ লাখ পর্যটক প্রতি বছর ছুটে আসেন। আজও তার ব্যতিক্রম ঘটেনি। হাজার বছরের এই ঐতিহ্য টিকে আছে। সেই ইতিহাস, ঐতিহ্য এবং রোমান সাম্রাজ্যের বিভিন্ন কিছু নিয়েই এই পর্বটি সাজিয়েছি আমি জুলহাস কবির। ট্রাভেল অ্যারাউন্ডের নতুন এই পর্বে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি। গেল ২৬ মার্চ মধ্যরাতে দীর্ঘ ৯ বছর পর চালু হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা প্রথম ফ্লাইটে যাত্রী হয়ে যাচ্ছি প্রাচীন ইতিহাসের দেশ ইতালিতে। আমরা আশা করি এই ফ্লাইটটিতে সেই অভিজ্ঞতাগুলো আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে জানাবো কেমন হচ্ছে সরাসরি এই ফ্লাইট। তো দেখতে থাকুন। আমরা এখন যাচ্ছি চেক ইন কাউন্টারে, চেক ইন করে তারপরে আপনাদেরকে ফ্লাইটে নিয়ে চলে যাবো। প্রথম ফ্লাইট তাই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নানা আনুষ্ঠানিকতা শেষ করে বোর্ডিং পাস নিয়ে রওনা দিলাম ফ্লাইট ধরতে। 10 ঘন্টার এই যে জার্নিটি হবে সেই জার্নিটি নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে। 787 ড্রিমলাইনার বোয়িংয়ের যে ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট, সেই এয়ারক্রাফটে করেই ইতালির রোমে যাত্রা শুরু হচ্ছে। তো দীর্ঘ 9 বছর পরে বিমান যাচ্ছে ইতালিতে। আমরা সেই অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করব। নির্ধারিত সময়ে বিমান রওনা দিল রোমের উদ্দেশ্যে। উদ্বোধনী ফ্লাইট, যেখানে সাধারণ যাত্রীসহ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবসহ বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন এই ফ্লাইটে। পুরনো রুটে নতুন করে যাত্রা, তাই যাত্রীদের সেবায় নানা খাবারের আয়োজন। একটু পরপর বিভিন্ন খাবার পরিবেশন করছে বিমান। দারুণ আতিথেয়তায় মুগ্ধ যাত্রীরা। আমরা আসলে প্যাসেঞ্জারকে সবসময় আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, এখানে আমাদের হায়ার অফিসিয়ালস আছে, আর নর্মালি আমাদের প্যাসেঞ্জার সার্ভিস বলতে আমরা সবাইকে সমানভাবেই দেখি, বাট স্যারা যেহেতু না আছেন, আমরা চেষ্টা করতেছি আমাদের সর্বোচ্চটা দেওয়ার জন্য। সাধারণ যাত্রীদের অভিজ্ঞতা আর চাওয়া পাওয়ার কথা শুনতে উড়োজাহাজের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গিয়েছেন কর্মকর্তারা, কথা বলেছেন তাদের সাথে।
প্যাসেঞ্জাররা যারা যাচ্ছেন ভ্রমণ করছেন সবার সাথে আমরা কথা বলেছি। আমরা সবাই অত্যন্ত খুশি, খুবই আনন্দিত এবং একটা ভালো দিনে আমরা চালু করতে পেরেছি। আমাদের দায়িত্ব হলো এখন আমাদের সম্মানিত যাত্রীরা যেটা আমাদের উপর আস্থা রেখেছেন এটার মূল্য দেওয়া এবং এটাকে উত্তরোত্তর আরও কীভাবে আমরা তাদেরকে যাত্রী সেবা বাড়াতে পারি। আর আমরা চাচ্ছি যে ইন ফ্লাইট এন্টারটেইনমেন্ট সেটাকে আরও আধুনিক করতে, আরও উন্নত করতে। ভিউয়ার্স, আমরা এর মধ্যে রোমের মাটি স্পর্শ করেছি, অর্থাৎ আমাদের বাংলাদেশ বিমানের এই ফ্লাইটটি রোমে ল্যান্ডিং করেছে। এখন সবাই প্রস্তুত প্লেন থেকে বের হব। দীর্ঘ 10 ঘন্টার যাত্রা শেষে বৃষ্টি ভেজা এক সকালে আমরা পৌঁছে গেলাম রোমে। বিমানবন্দর থেকে লাগেজ নিয়ে এবারে যাত্রা হোটেলের উদ্দেশ্যে। রোমান সাম্রাজ্যের পথ ধরে আমরা যাচ্ছি। ইতিহাসের নগরীতে আমাদেরকে স্বাগত জানাচ্ছে প্রাচীন সভ্যতার স্থাপত্যগুলো। ভীষণ ভালো লাগা কাজ করছে সবার মাঝে। রোমের অন্যতম একটি 4 তারকা হোটেল হিলটন। এখানেই থাকবো 4 রাত। আগে থেকেই রুম বুকিং করা, তবে আগে ভাগে চলে আসায় রুম পেতে একটু বেগ পেতে হলো সবার। হিলটন হোটেলের 9 তলায় আমার রুম, এটা 9th ফ্লোর। রোমে আসার পর এই ইতালি ভ্রমণের প্রথম যে রাত, সেই রাতটি এখানে কাটাবো। শুধু প্রথম রাতটি নয়, আমরা এই হোটেলটিতে সম্ভবত 4 রাত এখানে থাকবো। তারপরে আমি কোথায় কোথায় ঘুরতে যাব সেগুলো আপনাদেরকে দেখাতে থাকবো। আসলে অনেক লম্বা একটা জার্নি করে এসেছি। আসার পরে রুম পেতে আমাদের অনেক সময় লাগলো, যেহেতু এখানে সিস্টেম হলো 2টার পরে যে রুমগুলো পাওয়া। রোমান সাম্রাজ্যের দ্বিতীয় দিন সকালবেলায় আমাদের যাত্রা শুরু। উদ্দেশ্য পৃথিবীর 7ম আশ্চর্যের অন্যতম কলোসিয়াম ভ্রমণ। যেতে পথে জানিয়ে রাখি, ইতালির সবচেয়ে বড় শহর রোম। শহরটি লাৎসিওতে টাইবার নদীর তীরে অবস্থিত। এর প্রতিটি পথেই আজও টিকে আছে কয়েক হাজার বছর আগের সভ্যতার নিদর্শনগুলো। রোম নগরী তার সমৃদ্ধ ইতিহাস, প্রাচীন স্থাপত্য এবং সাংস্কৃতিক তাৎপর্যের জন্য বিখ্যাত। এই শহর ছিল রোমান সাম্রাজ্যের রাজধানী, যা ইতিহাসের অন্যতম প্রভাবশালী সভ্যতা হিসেবে খ্যাত। ইতিহাস সমৃদ্ধ শহর রোমের নাম শোনেনি এমন মানুষ কমই আছে। ইতিহাসপ্রেমী পর্যটকদের জন্য এই নগরীতে রয়েছে অনেক ঐতিহাসিক স্থাপনা। সত্যি ভীষণ ভালো লাগছে, কারণ এই যে ইতিহাসের নগরী, প্রত্যেকটা অলিতে গলিতে ইতিহাসের সাক্ষী হয়ে আছে এরকম অনেক স্থাপত্য। এ পাশটিতে আমরা যেদিকেই তাকাচ্ছি যাচ্ছি, সেদিকেই কিন্তু একটা না একটা ঐতিহ্যবাহী ভবন আমরা দেখতে পাচ্ছি।
শহরের বড় একটি অংশ পাড়ি দিয়ে আমরা পৌঁছে যাই রোমান সাম্রাজ্যের কালজয়ী নিদর্শন কলোসিয়ামে। গাড়ি থেকে নেমে কলোসিয়ামের দিকে আসতেই মনে হলো যেন সেই 2000 বছর আগের সভ্যতায় পৌঁছে গেছি আমরা। পৃথিবীর অন্যতম একটি সপ্তম আশ্চর্যের নিদর্শন হলো রোমের এই ক্লোসিয়াম। এটি মূলত একটি স্টেডিয়াম যেটি খ্রিস্টাব্দ 80-তে নির্মাণ কাজ শেষ হয়েছিল। প্রায় 2000 বছর আগের এই একটি স্থাপনা এখনও কিভাবে এখানে টিকে আছে এবং এর ইতিহাস ঐতিহ্য কিভাবে এটি নির্মাণ করা হয়েছিল সেই সকল তথ্য তুলে ধরতে চাই আজকের এই পর্বে। ঘুরে দেখাবো আপনাদেরকে এই স্টেডিয়ামটির চারপাশ। তো দর্শক আমার সাথে থাকুন এবং জানতে থাকুন ইতিহাস, এই ইতালির ইতিহাস এবং ঐতিহ্য। কলোসিয়াম হলো একটি বড় এমফি থিয়েটার, যেখানে গ্ল্যাডিয়েটোরিয়াল গেমের মতো ইভেন্টগুলি আয়োজন করা হতো। একসাথে প্রায় 50,000 মানুষ গ্ল্যাডিয়েটরদের সঙ্গে হিংস্র পশুদের রোমাঞ্চকর লড়াই উপভোগ করত এখানে বসেই। সেই ইতিহাসের পথ ধরেই হেঁটে চলেছি আমরা। রোমানদের তৈরি স্থাপত্য এই আধুনিক যুগে এসেও মুগ্ধতা ছড়ায়। তেমনি তাদের একটি স্থাপত্য হচ্ছে এই কলোসিয়াম। কলোসিয়ামের আবিধানিক অর্থ ক্রীড়াঙ্গন, প্রেক্ষাগৃহ বা মঞ্চ। রোমান স্থাপত্য শৈলীতে নির্মিত এই কলোসিয়ামটি 4 তলা বিশিষ্ট স্বাদহীন বৃত্তাকার এক স্থাপত্য কাঠামো। এতে মোট 80টি দরজার ব্যবস্থা রাখা হয়েছিল, যার মধ্যে 76টি জনসাধারণের প্রবেশ ও বাহিরের জন্য ব্যবহার করা হতো। গোলাকার এই কলোসিয়ামের চারপাশ ঘিরে মোট 87,000 আসন স্থাপন করা হয়েছিল। মজার বিষয় হচ্ছে এই আসনগুলো পূর্ণ হতে সময় লাগত মাত্র আধা ঘন্টা। প্রবেশপথে দর্শকদের মাটির তৈরি এক ধরনের টিকিট দেওয়ারও নিয়ম ছিল, যাকে স্থানীয় ভাষায় ঠিকরা বলা হতো। এই ঠিকরার গায়ে আসন নাম্বার খোদাই করে লেখা থাকত, যা ব্যবহার করে দর্শকরা নির্ধারিত আসনে বসতে পারত। বিশ্বের সপ্ত আশ্চর্যের একটি জায়গা দেখার সুযোগ করে দিয়েছে আল্লাহ পাক। মানে খুবই ভালো লাগছে আমার এই জায়গাটা এসে। সুন্দর একটা জায়গা, খুবই প্রাচীন, এটা 3000 বছরের পুরনো একটি জায়গা। সচক্ষে দেখে খুবই ভালো লাগছে আমার। ধারণা করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে যতটা না রক্তপাত হয়েছে তার চেয়ে কয়েক গুণ বেশি হত্যা ও রক্তপাতের ইতিহাস বহন করে চলেছে কলোসিয়ামের সামান্য এই ভূখণ্ডটি। ইতিহাসের এই নিদর্শন দেখতে তাই তো প্রতিদিন এমন হাজার হাজার পর্যটক ছুটে আসেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। অসাধারণ অসাধারণ প্রাচীন সভ্যতা। কলোসিয়াম, গ্ল্যাডিয়েটার্স দেখছি, স্পার্টাকাস দেখছি, এবং সচক্ষে কলোসিয়াম দেখলাম। তা অসাধারণ অনুভূতি। এই 3000 বছরের পুরনো পাথর, পুরনো পথ, তার উপর দিয়ে হাঁটলাম। চাক্ষুষভাবে যে এই চারিদিক, কলোসিয়ামের চারিদিক দেখতে পারলাম, সিজারের ওইদিকে গেলাম, প্রাচীন রোমের শহর দেখলাম। তো আসলে আমাদেরকে পুলকিত করছে যে অতীত যে মানুষগুলো তাদের পথ ধরে হেঁটে হেঁটে আমরা জগৎকে ইম্প্রোভাইজ করেছি নাকি তাদের তৈরি এই বিশাল সুন্দর পৃথিবীকে আমরা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি। এটা বোধহয় এখন ভাববার সময় এসেছে। দুই 2000 বছর আগে নির্মাণ হওয়া এই অবকাঠামোটি এখনও ঠাঁই দাঁড়িয়ে আছে কিভাবে? এমন প্রশ্ন যে কোনো পর্যটকের মনেই আসবে। রোমানরা যে তখনই কতটা আধুনিক ছিল তা বোঝা যায় এই কলোসিয়ামের আশপাশের স্থাপনাগুলো দেখলে। পুরো ইতিহাসটাকে আজও সংরক্ষণ করে চলেছে ইতালি সরকার, যেখান থেকে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার আয় করছে দেশটি। জানার আছে বিশেষ করে প্রায় 3000 বছর পূর্বের এই যে রোমান সাম্রাজ্যের যে ইতিহাস এবং ঐতিহ্য, সেটি এই সরকার সেটি ধারণ করে রেখেছে এবং সেটিকে সংস্কার করছে, লালন করছে, পালন করছে। আমি খুবই অভিভূত, আনন্দিত। আমরা যারা এখানে এসেছি আমরা আশা করব পরবর্তী প্রজন্মের সবাই এখানে আসবে এবং তারাও এখান থেকে অভিজ্ঞতা অর্জন করবে। কেবল ইতিহাসকে সংরক্ষণ করে যে পর্যটনের অন্যতম দেশ হওয়া যায় তার প্রমাণ দিয়ে যাচ্ছে ইতালি। তবে ইতালির আদলে আমাদের দেশের পর্যটনকে এগিয়ে নেয়ার পরিকল্পনার কথা জানান বেসামরিক বিমান ও পর্যটন সচিব।
পর্যটন সচিব হিসাবে যদি বলেন, এরা যেভাবে সংরক্ষণ করে রাখছে, আমাদের সেই সুযোগটা আছে কিনা, বা ওই স্থাপনাগুলো কি এইরকমভাবে তৈরি? নিশ্চয়ই আমাদের সেই সুযোগ রয়েছে। আমরা চেষ্টা করছি পুরনো ঢাকার যে ঐতিহ্যবাহী বিষয়গুলো রয়েছে সেগুলিকে আমরা ডেফিনেটলি আমরা পর্যটনের উন্নয়নের স্বার্থে, আমাদের ঢাকার ইতিহাসের স্বার্থে সেগুলোকে তুলে আনার চেষ্টা করছি। এবং এই কাজটি আমরা আমাদের মাস্টার প্ল্যান যেটা রয়েছে বা পর্যটনকে উপলক্ষে যে মাস্টার প্ল্যানে করা হয়েছে সেখানে কিন্তু আমরা ইনকর্পোরেট করেছি পুরনো ঢাকার ঐতিহ্য সহ আমাদের পুরো ঢাকা শহরের ইতিহাস এবং ঐতিহ্যকে পৃথিবীর মানুষের কাছে তুলে ধরবো। কাজে এখানে এসে এটাই মনে হচ্ছে যে কীভাবে এদের এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে বাংলাদেশের ট্যুরিজমকে আমরা ফ্লারিশ করতে পারি, সেই চেষ্টা আমরা চালিয়ে যাব। আমার এখানে এসে মনে হচ্ছে যে আমাদেরও তো এরকম ইতিহাস ঐতিহ্যের অনেক জায়গা আছে। আমাদের সোনারগাঁয়ের যে পানামনগর, সেটাও কিন্তু কয়েক শতকের আগের একটি সভ্যতার নিদর্শন। কিন্তু দেখেন দুর্ভাগ্যক্রমে আমরা কিন্তু এগুলোকে ঠিকমতো মেনটেন করি না। করবো কী করে? এখানে দেখেন কত সুনির্দিষ্টভাবে, কত সুপরিকল্পিতভাবে তারা তাদের ইতিহাসের এগুলোকে মানে মেনটেন করছে। এবং এই কারণে দেখেন কী পরিমাণ ট্যুরিস্ট আসে। একটা ট্যুরিস্ট আসা মানে প্রচুর ইনকাম। আমাদের এখানেও সেরকম অনেক ইতিহাস ঐতিহ্যের বহু জায়গা আছে। আমাদের এখানে প্রাগৈতিহাসিক সভ্যতার নানা রকম নিদর্শন আছে নরসিংদীতে। এইরকম জিনিস আমাদেরও যে এখন যেগুলো আছে, সেই সময়ে যে রাজার বাড়ি আছে আমাদের দেশে, সেগুলোকে এখন থেকে মেনটেন করা উচিত। এগুলোও কিন্তু 100 বছর পরে, 500 বছর পরে, কিন্তু আমরা সেই জিনিসটা বাংলাদেশে করছি না। কিন্তু আমি মনে করি যে এখানে আমরা সবাই এসেছি, আমাদের খুব আমাদের ইতিহাসেও কিন্তু রোমানদের প্রভাব আছে এখনো। আমাদের আইন কানুন বলেন, সমাজ ব্যবস্থা বলেন, রাষ্ট্র কাঠামো বলেন, রোমানরা কিন্তু এই সারা পৃথিবীতে এটার প্রভাব এখনও আছে। কারণ তারা যে রাষ্ট্র কাঠামো এবং তাদের সমাজ কাঠামো, আইনি কাঠামো যে তৈরি করেছিল, সেই সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থাটা কিন্তু অলমোস্ট সারা পৃথিবী বেশিরভাগ অংশ অ্যাকসেপ্ট করেছে। তাদের আইন কানুন, তাদের রাষ্ট্র কাঠামোর উপরে এখন কিন্তু আজকের বড় বড় শক্তিশালী যারা দেশ, তারা নিজেদেরকে নিও রোমান মনে করে। কারণ তারা ওই রোমানদের যে রাষ্ট্রচিন্তা, সেটাকে কিন্তু এখনো ভুলে নাই। পৃথিবীর অন্যতম পর্যটন গন্তব্য দেখা শেষ করে এবার যাচ্ছি বিশ্বের সবচেয়ে ছোট্ট দেশ ভ্যাটিকান সিটি ঘুরে দেখতে। রোম শহরের মাঝে একটি স্বাধীন রাষ্ট্র। ইতালিতে এসে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম নগর রাষ্ট্র ভ্রমণের সুযোগটি হাতছাড়া করলাম না। রাস্তার দুপাশে সারি সারি ভ্রাম্যমাণ দোকান বসিয়েছে বিভিন্ন দেশের অভিবাসীরা। তারা সেখানে বিভিন্ন সুভিনিয়র বিক্রি করছেন। পৃথিবীর অন্যতম একটি ছোট দেশ এই ভ্যাটিকান সিটি। সেই ভ্যাটিকান সিটিতে এখন আমরা প্রবেশ করব এবং ভিতরে যে ভ্যাটিকান সিটিতে কি আছে সেটি দেখাবো। টিবার নদীর কোল ঘেঁষে ভ্যাটিকান সিটি অবস্থিত। এই নদীটি পুরো রোমান নগরের মাঝখান দিয়ে চলে গেছে। আয়তন এবং জনসংখ্যার দিক দিয়ে সবচেয়ে ক্ষুদ্র স্বাধীন রাষ্ট্র ভ্যাটিকান সিটি। এই দেশটি আসলে খ্রিস্টান ক্যাথলিকদের প্রধান তীর্থস্থান। মাত্র 49 হেক্টর আয়তনের এই ক্ষুদ্র দেশটিতে জনসংখ্যা কম বেশি 825 জনের মতো। পোপ শাসিত এই দেশটির প্রধান হলেন পোপ ফ্রান্সিস। তিনি জন্মসূত্রে আর্জেন্টাইন। গত 2013 সাল থেকে তিনি খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা, 266তম পোপ হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। 1929 সালে ইতালি সরকারের সঙ্গে লাতেরান চুক্তির আওতায় এই পোপীয় রাষ্ট্রের সৃষ্টি। নগরের প্রবেশ মুখে দাঁড়ালে একটি বিশাল আকৃতির বিল্ডিং চোখে পড়ে। এটি হল সেন্ট পিটার্স বাসিলিকা ক্যাথলিক সম্প্রদায়ের অন্যতম তীর্থস্থান। কোনো পোপ মারা গেলে অথবা অবসরে চলে গেলে এই বিল্ডিংয়ের ব্যালকনি থেকেই নতুন নির্বাচিত পোপ দেখা দেয়। এই দৃশ্যটি দেখার জন্য সারা পৃথিবীর মানুষ টেলিভিশনে চোখ রাখেন। একটি রাষ্ট্রের মধ্যে আরেকটি রাষ্ট্র, সেটি হলো এই ভ্যাটিকান সিটি। সেই ভ্যাটিকান সিটির বিভিন্ন প্রান্ত আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। তো আগামীতে আরও নতুন নতুন পর্ব আমি তৈরি করব। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ট্রাভেল অ্যারাউন্ডের আজকের এই পর্ব থেকে আমি জুলহাস কবির বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো গন্তব্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।